কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, সাল 2001। তখন আমি আমার দাদুর বাড়ি নরসিংদী জেলার একটা থানায় অর্থাৎ চর লক্ষ্মীপুরে ছিলাম। আমাদের বাড়ির দুই পাশে নদী, মাঝে চরের মতো একটা এলাকা। বর্ষাকালে নদীর পানি আমাদের ঘরের পেছন পর্যন্ত আসতো। আমাদের ঘরের সামনে আমার দাদু আর কাকার ঘর, এরপর মাটির রাস্তা, রাস্তা থেকে কিছুটা নিচে ফসলের মাঠ, এরপর আবার নদী। বর্ষাকালে নদীর পানি রাস্তা পর্যন্ত আসে। আমার বাবা ঢাকায় ব্যবসা করতেন। 2-3 মাস পর পর তিনি বাসায় আসতেন। তখন বর্ষাকাল। বাবা আমার জন্য ঢাকা থেকে ছোট ছাতা কিনে নিয়ে বাড়িতে আসেন। বিকেলে আমার বাবাকে দোকান থেকে কিছু জিনিস আনার কথা বললে উনি বাজারে চলে যান। আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের হাঁটা পথ। বাবা যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়। মা ঘরে শুটকি পিঠা তৈরি করছিলেন, আমার কাকারা পিঠা খাচ্ছে। আমি বারবার দরজা খুলে বাইরে দেখছি বৃষ্টি কমেছে কিনা, বাবা আসলো কিনা। সন্ধ্যা হয়ে গেছে, তবুও বাবা আসছেন না দেখে আমি ছাতা নিয়ে রাস্তায় চলে আসি। রাস্তার অপর পাশে ছিল বড় দুটি তুলা গাছ আর বাঁশঝাড়। সেই দুই পাশের বাঁশঝাড়গুলো রাস্তার উপর এমনভাবে পড়েছিল যেন দিনের বেলাতেও রাস্তা অন্ধকার দেখায়। আমি তুলা গাছের নিচে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছি। তখন দেখি সাদা কাপড় পরা 3-4 জন লোক আমার দিকে এগিয়ে আসছে, যাদের মাথা ছিল বাঁশঝাড়ের ওপরে। আমি শুধু তাদের পা দেখতে পেয়েছি। মাথা দেখার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকি। ছোট ছিলাম, তাই জিন ভূত কি বুঝতে পারতাম না। দেখতে দেখতে পাগুলো আমার সামনে চলে আসে, আমার থেকে ঠিক 10 কি 15 হাত দূরে। আমি তখন ওপরের দিকে তাকিয়ে তাদের মাথা দেখার চেষ্টা করছি। তখনই আমার কাকা এসে আমাকে কোলে তুলে নেয়। আমি কাকাকে পাগুলোর দিকে তাকাতে ইশারা করি, জিজ্ঞেস করি, কাকা, লোকগুলো কত বড়, মাথা দেখা যায় না। কাকা রাস্তার দিকে তাকিয়ে বলে, আম্মু, ওখানে তো কেউ নেই, তুমি কি দেখেছ? আমি বারবার কাকাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু কাকা বলে সেখানে কেউ নেই। এরপর কাকা আমাকে কোলে নিয়ে ঘরে চলে আসে। আমি জানি না সেদিন কি দেখেছি, আর কাকা না আসলে আমার সেদিন কি হতো। ঘটনা 2, সাল 2025, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, স্থান কিশোরগঞ্জের কটিয়াদি থানা। আমার শ্বশুর বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার শ্বশুর বাড়ির ভিটা উত্তর দক্ষিণে লম্বা। বাড়ির উত্তর দিকে একটা পাকা ঘর, আর পেছনে কোনো বাড়ি ঘর নেই, পানির বরজ, ফসলের মাঠ। দক্ষিণ দিকে একটা পাকা ঘরের সামনে রাস্তা, রাস্তার অপর পাশে নদী। উত্তর দিকের ঘরে আমার শ্বশুর শাশুড়ি, আর দক্ষিণ দিকের ঘরে আমি ও আমার স্বামী থাকি। আমার স্বামী চাকরি সূত্রে ঢাকায় থাকে। আমার শ্বশুর শাশুড়ির ঘরে আমি ঘুমাই। আমি ভূত.com শুরুর দিকের এপিসোডগুলো মিস করার কারণে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতাম। রমজান মাসের আর কিছুদিন বাকি, তাই বাড়িঘর পরিষ্কারে এতটাই ব্যস্ত ছিলাম যে 3 দিন ধরে ভূত.com শুনতে পারছি না। 4র্থ দিন আমি পাখা চালু করে পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। ঘুমের মধ্যে আমি অনুভব করি আমার খাট কাঁপছে। আমার ঘুম হালকা হয়ে যায়। আমি চোখ বন্ধ অবস্থায় প্রথমে ভূমিকম্প মনে করে শুয়ে থাকি, কিন্তু তখনও খাট কাঁপছিল। অনেক সময় ধরে খাট কাঁপার কারণে আমি সজাগ হয়ে যাই, আর চোখ বন্ধ অবস্থায় চিন্তা করি, এত সময় ধরে তো ভূমিকম্প হওয়ার কথা নয়, খাট কাঁপছে কেন? আমি তখন পুরোপুরি সজাগ হয়ে যাই। আমার মনে হয় আমার পায়ের দিকে ডান পাশে কেউ বসে আছে, আর মাদ্রাসার বাচ্চারা পড়ার সময় যেভাবে শরীর দুলিয়ে দুলিয়ে পড়ে, ঠিক সেইভাবে শরীর দুলাচ্ছে, যার জন্য খাট কাঁপছে। আমি আস্তে করে কম্বল সরিয়ে আমার চোখ দুটো বের করে বাইরে দেখি কি হচ্ছে। আমি কম্বলের নিচ থেকে বাইরে তাকিয়ে দেখি ঘরের লাইট অন করা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করে শুয়েছিলাম। আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমার মনে একটু ভয় কাজ করছে, তবুও আমি চোখ বন্ধ করে আস্তে করে কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলি। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু 3টা আয়াত পড়ার পরে আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি আর কিছু মনে করতে পারছিলাম না। আমার কোনো সূরা মনে আসছিল না। আর তখনই আমার মনে হয় অবয়বটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ দুটো আগুনের মতো লাল। আমি তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি। তার নিঃশ্বাস এত গরম ছিল, আমার মনে হলো কম্বলের ভেতরে কেউ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। কিছু সময় পর আমার খাটের কাঁপুনি বন্ধ হয়ে যায়, আমার শরীরও স্বাভাবিক হয়ে যায়। আমি এতটাই
ভয়ে ছিলাম যে কম্বলের নিচ থেকে মাথা বের করার সাহস পাচ্ছিলাম না পাশে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে, অর্থাৎ পাশের ঘরে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে। এভাবে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে কিছুটা সাহস সঞ্চয় করে আমি লাইট অফ করি এবং অন্ধকারে তখন আর কিছু দেখা যায় না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিই, কিন্তু ওনাদের রুম থেকে কোনো সাড়া আসে না। আমি ভয় পাই এটা ভেবেছে আমি শাশুড়িকে ডাক দেওয়ার পরেও অবয়বটা আবার রেগে যাবে না তো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার শাশুড়িকে ডাক দিই আর চিন্তা করি উনি আমার ডাক শুনে সজাগ যদি হয়ে যায় তাহলে অবয়বটা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে 3 বার ডাক দেওয়ার পরে শাশুড়ি সাড়া দেয়। আমি তখন ওনাকে আমার রুমে এসে লাইট অন করতে বলি। উনি লাইট অন করে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন। আমি লাইট অন করতে বলি। উনি লাইট অন করলে আমি স্বপ্ন দেখেছি বলে জানাই। উনি আমার সঙ্গে থাকতে চান, আমি মানা করে দিই। লাইট অন থাকলেই হবে, ভয় পাবো না। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এটা স্বপ্ন ছিল না, পুরো ঘটনাটা আমি সজাগ থাকা অবস্থায় দেখেছি। পরদিন সবাই ঘটনা শুনে আমাকে অনেক বকা দেন এই বলে যে আমি ভূতের গল্প শুনি তাই এমন হয়েছে। আমি যেন এই সবার না শুনি। আমি তখন মজা করে সবাইকে বলি, এতদিন ধরে ভূতের গল্প শুনি, 3 দিন ধরে শুনছি না, তাই ভূত এসেছিল আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া গোরখ বিদ্যাপীঠ স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল। অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী ওইসব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। ওরকম কারোর সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের 2 সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অংশ্রো। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অংশ্রো। আমার মনে হচ্ছে এটা ব্রো হবে, কারণ তাই মনে হচ্ছে আমি ব্রো ধরেই পড়ছি। ব্রো সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো এবং ওর বয়স একটু বেশি ছিল। অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনে হয়, আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে আরো 2-4 জন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অঙ্কে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া, আড্ডা দেওয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই ও কথা বলতো, আর কারো সাথেই মিশতো না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায়, অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না। আমি ফুটবল ক্রিকেট খেলতাম, ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো, কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে এসে কোথায় যেন যাচ্ছে। আবার মাগরিবের আজানের পরে চলেও আসতো আর সবকিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো। আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও 2টো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল, পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে, ও দাঁড়িয়ে যায়। আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি।
ব্ল্যাক বেল্ট ছিল। পরে আমি ওর সম্পর্কে আরও জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি। আর বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না ধীরে ধীরে অঙ্কে আমি জানতে পারি কিভাবে সেখানে এসেছে, কিভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল। বলছে আমি অঙ্ক, আমার বাড়ি বান্দরবান জেলার খাঞ্চি থেকে অনেক গহীনে বড় প্রান্তের অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানে আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট ছড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন। অনেক নাম ডাক ছিল ওনার, সবাই ওনাকে থানট্রাই নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সবকিছু উনি সুস্থ করে তুলতেন, এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতে আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তি বাহিনীর JSS তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাওয়ার সময় উনি নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বললেন যে না, যা করার আমার নানাই করবেন, নেতাদের কিছু করতে হবে না। একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ ওই নেতা ভালো করেই জানতো আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না। নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয়। আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারোর সাথেই তেমন আর কথা বলেন না। শুধু নিজের রুমে দিনরাত কি সব মন্ত্রপাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন। সাথে কি যেন আর অনেক মন্ত্র পাঠ করেন। একটানা প্রায় 2-3 রাত মন্ত্রপাঠ শেষে নানা উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানতো না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর 8ম দিনে খুব সকাল সকাল 2জন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারা
তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা রানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়। কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন। কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি। এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু, ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিনভূতের কাজ নয়। এটা সরাসরি ওই মৃত লোকটার আত্মার কাজ, যাকে এখনো মুক্ত করে দেওয়া হয়নি এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9 থেকে 11 দিনের মধ্যে হবে। আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু ধান চাই, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি দুহাত করজ নমস্কার করে বলতে থাকেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখিনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন। কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল আরো কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে
আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন, আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ছিল অংয়ের জীবনের ঘটনা, কিন্তু আমার কাছে আরো ঘটনা আছে। অং, তার গ্রাম, বিশেষ করে অংয়ের নানা এবং তার গুরু, এবং অংয়ের গ্রামের বড় ভান্তে অর্থাৎ ধর্মগুরু অংয়ের নানার গুরু মেয়ের সাথে মুসলমান একটি পরিবারের লোমহর্ষক ঘটনা অং আমাকে বলেছিল। পরে কোনো একদিন সময় হলে আপনার অনুমতি পেলে পাঠিয়ে দেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমার আসল নাম ঠিকানা সঙ্গত কারণে গণমাধ্যমে প্রকাশে অনিচ্ছুক। প্রিয় লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি খুবই মারাত্মক ভয়ের একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল বসু মিত্তির নামের একজন হিন্দু লোকের সাথে। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল এই বসু মিত্তিরের গ্রামের এলাকায়। ঘটনার সাথে বসু মিত্তির ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেদিন খুব সকালবেলা বসু মিত্তির বেরিয়ে পড়েন। তিনি চিন্তা করেন আজ একটা বিহিত করতেই হবে, কারণ ইদানিং নতুন একটা সমস্যা শুরু হয়েছে। সেদিন একটা ছাগল নিয়ে গেছে, তার বাকি যে আরেকটা ছাগল আছে হয়তো সেটাও নিয়ে যেতে পারে। তাদের গ্রামে ইদানিং প্রায় সবারই একটা দুটো গরু ছাগল গায়েব হয়ে যাচ্ছে, এবং এই কারণে এলাকার সবাই প্রচন্ড আতঙ্কের ভিতরে বসবাস করছেন। কিন্তু ওখানকার কেউই কিছু করতে পারছিল না। সবাইকে চুপ করে থাকতে দেখে বসু মিত্তির খুবই বিরক্ত হন। তাই সেদিন সে একলা দূর গ্রামে এক তান্ত্রিক বসবাস করে, তার সাক্ষাতের জন্য তিনি একাই রওনা হন। বসুর গ্রামের নাম শশীপাড়া। ওই গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে। ওই গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন বসু মিত্তির ও তার স্ত্রী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। গ্রামের ওই ছোট্ট নদী থেকে মাছ সংগ্রহ করতেন এবং সেই মাছ বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। অনেক কষ্টে এই বসু মিত্তির একটা ছাগল কিনেছিল এবং সেই ছাগলের একটি বাচ্চা হয়েছিল। একদিন ঘুম থেকে উঠে দেখেন ছাগলটা নেই, শুধু ছাগলের রক্তের ছাপ ও হাড়গোড় মাটিতে পড়ে আছে। তিনি ভাবেন এটা কোনো জন্তু জানোয়ার অথবা কোনো রক্তপিপাসু ডাইনির কাজ। তিনি সেদিন ডাইনি বা রক্তপিপাসু যাই বলি তার বিহিত করার জন্য তান্ত্রিকের খোঁজে অন্য একটি গ্রামের দিকে রওনা করেছিলেন। সে যখন তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তান্ত্রিকের দেখা পেয়ে তিনি তাকে সবকিছু খুলে বলেন। ওই তান্ত্রিক তার কথা শুনে তান্ত্রিক বলে, তোমাদের গ্রামে গিয়ে কাজ করতে হবে। এই বলে তান্ত্রিক একটি দিন ধার্য করে দেন। তিনি বলেন, আগামী শনিবারের আগে যেতে পারবো না আমি। এবং ওই তান্ত্রিক বসু মিত্রের সাথে পরামর্শ করে পরের শনিবারের দিন ধার্য করে দেন। বসু মিত্তির বাড়ির পথ ধরেন। তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তিনি তার গ্রামের পথে ঢুকবেন, ঠিক এমন সময় পিছন থেকে হিমশীতল একটা ঠান্ডা কণ্ঠ তাকে ডাক দেয়, বসু একটু দাঁড়া। কিন্তু বসু মিত্তির দাঁড়ায় না, পিছনে ফিরেও সে তাকায় না। সে আরো জোরে হাঁটতে শুরু করে। তার মাথা বেয়ে ঘাম ঝরতে থাকে। আরো দুটো বাড়ির পর বসু মিত্রের বাড়ি। কোথাও কোনো সারা শব্দ নেই। সে হাঁটতে থাকে। এক সময় বাড়ি পৌঁছে যায়। ঘরের দরজায় কড়া নাড়তেই বসু মিত্রের স্ত্রী দরজা খুলে দেন। আর অপেক্ষা না করে ঘরে ঢুকে
দরজা লাগিয়ে দেয় বসুমিত্তির। তার স্ত্রী তার কাছে জানতে চায় যে তান্ত্রিক কবে আসবে। বসুমিত্তি সবকিছুই তার স্ত্রীকে জানায়, শুধু পথে তার সাথে ঘটে যাওয়া সেই হিমশীতল কণ্ঠের ভয়ানক ডাকটা সে বলে না, চুপচাপ শুয়ে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি বাইরে হইচই শুনতে পান এবং কি হয়েছে সেটা বাইরে গিয়ে জানতে চান। তার বাড়ির পাশেই একটা মুসলিম পরিবার বসবাস করত। ওই বাড়ির কর্তা রহিম চাচার ছেলে মদা, সে এক প্রকার ভারসাম্যহীন পাগল প্রকৃতির ছিল। হইচইটা এই জন্য হয়েছিল যে মদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের শোরগোল উঠে যায়। বসু কিছুটা বুঝতে পারে এবং তিনি চিন্তা করেন যে হয়তো পশুর বদলে এখন মানুষ নেওয়া শুরু হয়েছে। বসু ভাবতে ভাবতে এক সময় ওই রহিম চাচার বারান্দায় এসে বসে পড়ে। বসু কিছুটা আন্দাজ করতে পারে যে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কেউ কেউ বলতে থাকে ভারসাম্যহীন পাগল হয়তো কোথাও চলে গিয়েছে, কিন্তু বারবার বসুর মনে একটাই চিন্তা আসে, ওই ডাইনি বা ওই জন্তু ছাড়া এই কাজ আর কেউ করেনি। দিন গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়। অবশেষে মদাকে খুঁজে পাওয়া যায় জঙ্গলের পাশে সেই বট গাছের নিচে খণ্ডিত অবস্থায়, যেখানে ওই বসু নিজেই এই ডাইনিকে মুক্তি দিয়েছিল এবং ওই ডাইনি তাকে কথা দিয়েছিল যে সে আর কারো ক্ষতি করবে না। কিন্তু ডাইনি বসুর সাথে দেয়া কথা রাখেনি। সে এখন মানুষ মারা শুরু করেছে। গ্রামবাসী সেই অর্ধেক লাশটিকে নিয়ে আসে। চোখ দুটো খুবলে নিয়ে গেছে, এজন্য নরপিচাসের পৈচাসিক এক রূপ। এমন করে একটি দিন কেটে যায়। রাত হলে গ্রামের কারোই ঘুম আসে না। পুরো গ্রামটা ভয়ে আতঙ্কে থাকে। এর একদিন পরেই ছিল শনিবার। বসুমিত্তির ভাবতে থাকে তার ভুলের কথা। এখন তার নিজেরই এই সমস্যার সমাধান করতে হবে। এইসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে কারো চেঁচামেচিতে বসুর ঘুম ভেঙে যায়। আটকে ওঠে সে বুঝতে পারে পাশেই হয়তো কারো কিছু হয়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ে। তার পাশে আরেকটা বাসায়, সাবুদের বাসায় কি যেন হয়েছে। বসু ছুটে যায় সেদিকে। তখন সাবুর বাবা এগিয়ে এসে তাকে সবকিছু খুলে বলে। সাবু নাকি মধ্যরাতে ঘর থেকে বেরোয়। তারপরেই সাবুর চিৎকার শুনতে পাওয়া যায়। আর অপেক্ষা না করে সাবুকে খুঁজতে শুরু করে সবাই। বসু তার সাথে বেরিয়ে পড়ে। বসুর তখন মনে পড়ে যায় সেই বটগাছের কথা। বসু প্রথমে ওখানেই খুঁজতে চলে যায়। বসুর পিছন পিছন গ্রামবাসীরাও যায়। তারা দেখতে পায় সাবুকে ধরে আছে রক্তাক্ত একটা হাত। বসুর পায়ের আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায়। বসুকে দেখে ওই ভয়ানক জন্তুটি মুচকি হাসি দেয়। তার রক্তে মাখা দাঁত বেরিয়ে আসে। নিমিষেই সাবুকে নিয়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে যায় সে। পুরো গ্রামবাসী ব্যাপারটা উপলব্ধি করতে পারেন। তারা ডাইনিটাকে চিনতে পারেন, কেননা বহু বছর আগে এই ডাইনিকেই তারা হত্যা করে এখানে কবর দিয়েছিল। কালো জাদু করত। কালো জাদুর কারণে গ্রামের মানুষকে এক এক করে বলে দিত সে। ডাইনি ফিরে এসেছে তার হত্যার প্রতিশোধ নিতে। সেদিন রাতে গ্রামবাসীরা তাদের যার যার ঘরে ফিরে যায়। বসু ফিরে আসে। পরদিন সকালে বসু আবারও রওনা দেন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এবার বসু একা যায় না, গ্রামের কয়েকজন লোকও বসুর সাথে যায়। তখন ওই তান্ত্রিক তাদের বলে, ওই ডাইনি আমার চেয়ে শক্তিশালী। তাকে শেষ করার জন্য গ্রামের আরেকজনকে বলে দিতে হবে। এই কাজটি খুব কঠিন। তারা এতে রাজি হয়। তান্ত্রিককে নিয়ে তারা গ্রামে প্রবেশ করে। তান্ত্রিক এবার বলে ডাইনির আরো একটি মানুষ লাগবে, এতে করে তার 100 পূরণ হবে, ফলে সে আরো শক্তিশালী হবে। আমরা কেউই তখন তার সাথে পেরে উঠব না। আমার একজন মানুষ চাই যার মাধ্যমে ওর ক্ষমতা শেষ করে দিব।
তবে সে মানুষটির বলি হয়ে যাবে। তান্ত্রিকের এই প্রস্তাব ওই গ্রামের সকল মানুষ অস্বীকার করে, কিন্তু বসু রাজি হয়। কেননা বসু জানে তার কারণেই এইসব ঘটছে, এখন তাকেই এটা বন্ধ করতে হবে। বসু জঙ্গলের ধারে সেই বট গাছটিকে দেখিয়ে দেয় যেখানে সে ওই ডাইনিকে মুক্ত করেছিল। তান্ত্রিক জঙ্গলের শেষ সীমানায় ও বট গাছের চারদিকে মন্ত্রসহ ব্রেক মেরে দেন এবং সন্ধ্যার জন্য অপেক্ষা করতে থাকেন, কেননা মূল কাজটি সন্ধ্যার পরেই করতে হয়। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে। তান্ত্রিক বসুর গায়ে মন্ত্র দিয়ে ফু দেয়। শেষের দিকে বসু মিত্তিরকে ওই বট গাছের নিচে পাঠিয়ে দেয়া হয়। বসু বিন্দুমাত্র ভয় পায় না, সে সেখানে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে বসু ও ডাইনি মুখোমুখি হয়। ডাইনি বসুর কানের কাছে ফিস ফিস করে বলে, তুই একদিন আমাকে মুক্তি দিয়েছিলি, তোর কি মনে হয় আমি তোকে মারবো না? ডাইনি বলে, একদিন তুই আমাকে মুক্তি দিয়েছিলি, তোর মতো ভালো মানুষ হয় না, আজ গ্রামবাসীদের বাঁচানোর জন্য তুই এসেছিস, আমি তোকে মারতে পারবো না, আজ তুই আমাকে শেষ কর। বলেই কিছু একটা এগিয়ে দেয় আর তান্ত্রিকের দেওয়া পেরেকগুলো উঠিয়ে নিতে বলে। বসু সেটা উঠিয়ে নেয়। বসু ও ডাইনি মুখোমুখি। এবার ডাইনি কিছুই করে না, চেয়ে থাকে বসুর দিকে। বসু আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ডাইনিকে শেষ করে দেয়। ডাইনির চিৎকার গ্রাম ছেড়ে দূর দূরান্তে পৌঁছে যায়। সবাই এটা শুনতে পায়। সবাই দেখে একটি কালো ছায়া গ্রাম থেকে দূরে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচে গ্রামবাসী। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এটুকুই। ঘটনাটি ঘটেছিল কলকাতার কোনো একটি গ্রামে। ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ঘটনার কিছু কিছু অংশ আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, আপনাদেরও তেমনটাই মনে হতে পারে। তবে যাই হোক, অলৌকিক ঘটনা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সেটা নিজের সাথে না ঘটে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডের এই 3টি ঘটনা খুব কষ্ট করে সংগ্রহ করা। যদি আপনাদের ঘটনাগুলো সামান্যতম ভালো লাগে, আমারও খুবই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা বা না লাগা এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বা আপনাদের যদি কারো পছন্দের কোনো ঘটনা থাকে, সেই সম্পর্কেও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মূল্যায়ন করতে। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।